অনেক অন্ধকার না ভিতরে, কিন্তু তুই চিন্তা করিস না, আমি আছি তোর সঙ্গে। বাইরের জগৎ তোর জন্য অপেক্ষা করছে। বাইরে শুধু আলো আর আলো। সত্যি। কে কে ওখানে? কে? বারে বা, ফাটা আয়নাতে শুধু তোর ফাটা মুখটাই দেখছিস? কাজকর্ম কিছু নেই নাকি? সূর্যদেব মাথার ওপর চড়ে গেছে, তোর স্বামীও খিদের জ্বালায় ছটপট করছে হয়তো। যা গিয়ে খাবার দিয়ে আয়। সারাদিন শুধু সাজগোজ করে বসে থাকলে হবে? গৃহস্থ ঘরের বউ, পা যত ভারী হোক না কেন নিজের পায়ে চলতে হবে। তা না করে উড়ে বেড়া, বংশ পরম্পরা সব শেষ হয়ে যাক। যোগী, 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 যোগী। যোগী, 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 যোগী বাঁচাও, বাঁচাও যোগী। যোগী, আমার একটাই মাত্র বৌমা, কি হলো রে? সরুন সরুন, পিছিয়ে যান, যান যান, দেখ পিছনে যাও, আপনি পিছনে যান। ওই ডাইনিটাই আমার বৌমাকে মেরে ফেলেছে সাহেব। ওই ডাইনিটাই আমার সব শেষ করে দিয়েছে। বডিটা পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া, এই প্রবাদের অনুভূতির থেকেও বিচলিত করে দেওয়ার মতো ঘটনা রাজস্থানের ভিলওয়াড়ার মওদা গ্রামে ঘটল। হামলাকারী অন্তঃসত্ত্বা কাজুরি দুটো পা কেটে নিয়ে গেল, আর তার অবশিষ্ট শরীরটুকুতে কোনো রকমের প্রাণটা ঢুকছিল। তার অসহায় প্রতিবন্ধী শরীরে বড় হওয়া সন্তান গর্ভের অন্ধকারেই জীবনের আলো থেকে বঞ্চিত হয়ে গেল। কাজুরির স্বামী যোগী আর শাশুড়ি অরুণা শোকস্তব্ধ ছিল। নিজের পায়ের ছাপ একটা একটা করে রেখে গৃহপ্রবেশ করা বধূ তার পা দুটো ছাড়াই সারা জীবনের মতো বিদায় নিয়েছে। আর পিছনে রেখে গেছে একটাই প্রশ্ন, যে তাকে এত নির্মমভাবে যে খুন করেছিল সেই হত্যাকারী কে ছিল? কাজুরির শাশুড়ি অরুণার প্রলাপ আর কান্না কোনো রুকময়ীকে অভিযুক্ত করছিল, কিন্তু কে এই রুকময়ী
আর সে কি সত্যিই কাজরিকে হত্যা করেছিল? অপরাধের এটা একটা ভয়ঙ্করতম নিদর্শন ছিল, যার গভীর রহস্যের জট খোলার জন্য পুলিশ জোর কদমে লেগে পড়ল। স্যার, আমি আমার স্ত্রীকে খুঁজতে খুঁজতে এই অবধি এসেছিলাম স্যার। ও এখানে চটফট করছিল স্যার। খুঁজতে খুঁজতে এসেছিলে মানে? ও তো তোমাকে খাবার দিতে এসেছিল। না স্যার, আমি তো এখানে ছিলাম না। আমি পাশের গ্রামে একটা জিনিস আনতে গেছিলাম। আমি ভাবলাম স্যার, এমন অবস্থায় ওর তো এখানে আসা ঠিক হবে না। ভাবলাম বাড়ি গিয়ে আমিই খাবার খেয়ে চলে আসি, কিন্তু বাড়ি গিয়ে দেখি স্যার, কাজরি, কাজরি, আরে যোগী, তুই? কি হয়েছে? কাজরি তো তোর জন্য খাবার নিয়ে গেল মাঠে, কিন্তু সে তো অনেকক্ষণ হয়ে গেল, এখনো ফিরছে না কেন? আর তুই এতক্ষণ কোথায় ছিলি? আমি তো বাজারে গিয়েছিলাম, ভাবলাম ফেরার পথে খাবারটা খেয়ে যাই। কিন্তু মা, তোমার মাথায় তো বুদ্ধি আছে না? এই অবস্থায় কেউ ওকে খেতে পাঠায়? তাহলে মাথায় বসিয়ে রাখবো নাকি? মা, তুমিও না। কাজরি, 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 যোগী! কাজরি, কাজরি, কি হয়েছে কাজরি? কাজরি, আমার বউটা তো স্যার এইখানে ছটফট করতে করতে মারা গেল। আমার পরিবার, আমার বাচ্চা সব শেষ হয়ে গেল স্যার, সব শেষ হয়ে গেল। সরে যাও, সরে যাও বাচ্চারা। কি করছো? এ ডাইনি, খেয়ে নেবে সবাই। এদিকে আয়। এ ডাইনি, এদিকে আয়। কি নাম তোমার? রুকময় সাহেব। খেয়ে নাও। সাহেব, আমি সত্যি বলছি সাহেব, আমি কাজরিকে মারিনি সাহেব। কিন্তু গ্রামের লোক বলছে যে শুধু কাজেরই নয়, তুমি গ্রামের অনেক বাচ্চাদেরও মেরেছো। কিন্তু কেন? হত্যাকারী তো নিজে সাহেব, ও একটা দস্যু, পাপী। এই মেয়ে, ঠিক করে কথা বল। ইনি সাহেব, যা বলবি ঠিক করে বল। সাহেব, এই লোকগুলো মহিলা জাতির শত্রু। এদের নিজেদের স্ত্রীর গর্ভেও যদি মেয়ে হয় না সাহেব, তাহলেও এরা ওদের বেঁচে থাকতে দেয় না সাহেব। ওদের গর্ভপাত করিয়ে ওর অপবাদ আমাদের ওপরে দেয় সাহেব। সাহেব, কাজরি 1 বছর আগেও গর্ভবতী ছিল সাহেব। যখন ওর শাশুড়ি এবং বাড়ির লোকেরা জানতে পারল যে ওর গর্ভে মেয়ে আছে, তখন ওরও গর্ভপাত করিয়ে দিল, শেষ করে দিল এই নিষ্পাপ শিশুটাকে। আর ওর অপবাদ দিল আমাদের নামে। আর এখন যখন কাজরি শিশুটাকে গর্ভে নিয়ে মারা গেল, তখন অপবাদ আমাদের নামে। শুধু শুধু কেউ দোষারোপ করে না, কিছু না কিছু কারণ তো নিশ্চয়ই আছে। কারণ আমার পোড়া কপাল সাহেব। বিয়ের 3 মাস পরে আমার স্বামী মারা গেল সাহেব। তখন আমি গর্ভবতী হইনি সাহেব। এক অসহায় মেয়েকে আশ্রয় দেওয়ার বদলে এইসব লোক আমাকে জ্বালাতন করেছে সাহেব, আমাকে দোষ দিয়েছে সাহেব যে আমি আমার স্বামীকে শেষ করেছি। আমি কিচ্ছু করিনি সাহেব, আপনি আমাকে বাঁচান সাহেব, আমি বাঁচতে চাই।
দেখেছিস? আরে তুই আবার এসেছিস? সরে যা, শুধু একটু জলই তো নেবো। একদম এখানে আসবি না। ডাইনি কোথাকার? যা এখান থেকে। যাও এখান থেকে। যা তুই এখান থেকে চলে যা। যা অন্য কোথাও আগে এই লোকগুলো আমাকে অভাগী বলতো, আমার ছায়া থেকেও দূরে থাকতো এরা, যেন আমি কোনো খারাপ অস্পৃশ্য। বাবা, বাবা, আমাকে বের করে দিও না বাবা, আমি কিছু করিনি। এই মেয়েটার কোল শূন্য থেকে গেল সাহেব। ও তো বাচ্চাদের ভালোবাসবেই না সাহেব। এই লোকগুলো নিজেদের বাচ্চাকে আমার কাছে আসতে দিত না সাহেব, কারণ আমি একটা ডাইনি, হত্যাকারী। কিন্তু ভগবানের দিব্যি দিয়ে বলছি সাহেব, আমি কাউকে মারিনি সাহেব, আমি কাজরিকে মারিনি। আমি ডাইনি নই সাহেব, আমি কারোর বাচ্চাকে মারিনি সাহেব। এভাবে কিন্তু না, এখন তুমি যেতে পারো। শোনো, তুমি এর উপর নজর রেখো আর খোঁজ নাও যে আশেপাশে কতগুলো ক্লিনিক, হসপিটাল, নার্সিংহোম আছে যেখানে ইললিগাল ভাবে সেক্স ডিটারমিনেশন টেস্ট হয়। আর হ্যাঁ, কাজরির এরকম টেস্ট হয়েছিল কিনা খোঁজ নাও। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, আমি তো আগেই বলেছিলাম। ঠিক আছে, আমার কোনো কথা অসুবিধা শুনলে নেই। তবে না। রাম রাম দাদা। রাম রাম। আর কেমন আছেন? এই চলে যাচ্ছে। ভাই চা দাও। সুলতানপুর থেকে এসেছি, বউয়ের বাচ্চা হবে। হ্যাঁ দাও। আচ্ছা। দাদা, এখানে কোনো ডাক্তার আছে যে বলতে পারে যে পেটেতে ছেলে আছে কি মেয়ে? এই আমাদের পাশের গ্রামেই একজন ডাক্তার আছেন, ওখানে যাও। ধন্যবাদ। ডক্টর, এই ভাই সরো, আমরা আপনার ক্লিনিকে তল্লাশি করব। কিন্তু কেন? সার্চ ওয়ারেন্ট আছে আমাদের কাছে। এই কিন্তু যে স্যার দেখো। স্যার স্যার আমাকে বলবেন তো যে কি হয়েছে? এখনই সব জেনে যাবেন। নিশ্চয়ই কোনো ভুল হয়েছে আপনাদের। স্যার, ওর মধ্যে পেশেন্টের ফাইল রয়েছে আমার। স্যার, আপনারা এটা কি করছেন? স্যার, এই দেখুন। এনাকে সঙ্গে নিয়ে এসো। চলুন ডাক্তারবাবু। কিন্তু হয়েছেটা কি? চলুন, চলুন, স্যার, সব কি বলছি। করছেন? স্যার, আমাকে বলবেন তো কি হয়েছে? বসুন, বসুন। এভাবে কোথায়? স্যার, আপনারা অকারণে আমাকে ডিস্টার্ব করছেন। কাজরের মৃত্যুর সঙ্গে আমার আর আমার ক্লিনিকের কোনো সম্পর্ক নেই। দেখ, বেশি চালাকি করিস না। যেটা জিজ্ঞেস করা হচ্ছে সেটার উত্তর দে। চার্জশিট রেডি করে এর বিরুদ্ধে। এ নিজের ক্লিনিকে অন্যায়ভাবে সেক্স ডিটারমিনেশন টেস্ট করে থাকে। বলবি না করবো তোর এগেনস্টে ফাইল? স্যার, বলছি আসলে গত বছর কাজরির অ্যাবর্শনটা আমিই করিয়েছিলাম। আর তারপর 2 মাস আগে ওর স্বামী আর ওর শাশুড়ি দুজনে আমার ক্লিনিকে এসেছিল ওর অ্যাবর্শন আবার করানোর জন্যে। কি হয়েছে ডাক্তারবাবু? ওর গর্ভে মেয়ে রয়েছে। মেয়ে? মেয়ে? ডাক্তারবাবু, আমরা ওই মেয়ে চাই না, আপনি বাচ্চা নষ্ট করে দিন। না, আগেরবারও আমি তোমাদেরকে থামাতে পারিনি এটা করতে আমার সঙ্গে, কিন্তু এবার আর নয়। এই কি বলছিস তুই? হ্যাঁ, কি বলছিস তুই? মায়ের কথা অমান্য করবি? ডাক্তারবাবু, আমরা এই বাচ্চা চাই না। আমি আমার মেয়েকে অবশ্যই জন্ম দেব, গর্ভপাত করতে চাই না আমি। এই কাজরি আমার কথা শোনো। কাজরি? কাজরি আমার কথা শোনো। ভালো করেছো, তুমি সত্যি কথা বলে দিয়েছো, কিন্তু যে ক্রাইমটা তুমি করেছো তার শাস্তি পেতেই হবে। স্যার, গ্রামবাসীদের জিজ্ঞেস করাতে একটা কথা জানা গেছে যে কাজরির মৃত্যুর আগে ওর হাজবেন্ড ওকে মারধর করতো আর ওর শাশুড়িও ওকে পছন্দ করতো না। চল যোগী, তোর খেলা কি শেষ। হয়েছে সাহেব? আমাকে ধরে ওর নিয়ে মাকে যাচ্ছেন ধরে কেন? নিয়ে এসো, আমি কি করেছি? সাহেব, আমার কথা শুনুন সাহেব। আরে ম্যাডাম, নিয়ে চলো আগে। কি চলো, হয়েছে চলো, কি? তাড়াতাড়ি গাড়ি চলুন, চলুন। তাড়াতাড়ি চলুন আমাদের। চলুন চলুন ম্যাডাম।
নিজে একজন মহিলা হয়ে অন্য আর একজন মহিলার উপর অত্যাচার করলে লজ্জা করলো না তোমার? সাহেব, মেয়ে জন্ম নিলে তো বংশবৃদ্ধি পাবে না, ছেলে জন্ম নিলে তো বংশবৃদ্ধি হবে। আমরা অনেক বুঝিয়েছি সাহেব, কিন্তু ও আমাদের কোনো কথা শুনতো না, বুঝতো না সাহেব। ব্যাস এইটা নিয়ে রাগারাগি চলতো, কিন্তু আমরা ওকে মারিনি সাহেব। যে একটা নিষ্পাপ মেয়েকে মারধর করতে পারে, সে একটা গর্ভবতী মহিলাকে মেরে ফেলতেই পারে। এইভাবে এইভাবে নিজের বউকে তো মারতিস, তাই না? এইভাবে অত্যাচার করতিস তাকে, তাই তো? না না সাহেব, না সাহেব, যতক্ষণ না নিজেদের দোষ স্বীকার করে এরা, এদের এখানেই ফেলে রাখো। আমরা কিছু করিনি সাহেব, বিশ্বাস করুন, আমাদের কথা বিশ্বাস করুন সাহেব, আমরা কিছু করিনি। থাক বাবা, আমাকে এখানেই নামিয়ে দে। তুই যা, বলির জন্য পশু নিয়ে আয়। বলির জন্য পশু ছাড়া সংকল্প পূরণ হয় না। ঠিক আছে মা, যা। তুমি পুজো করো, হ্যাঁ। আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ। খুব তাড়াতাড়ি এসে গেলি। মনে হচ্ছে কোনো পশু থেকে লেগেছে। নিজের কুলদেবতাকে সন্তুষ্ট করার অন্ধ বিশ্বাসে পশুর বলি দিতে আসা এক বৃদ্ধা মহিলাকে নিজেই কেউ মৃত্যুর কোলে ঠেলে দিল। দেবস্থান বলে পরিচিত এই নির্জন জায়গা একটা ভয়ঙ্কর অপরাধের প্রতীক হয়ে উঠেছে। রক্তের দাগ, ছড়ানো ছিটানো লাশ আর কাক চিলের সারাক্ষণ চিৎকার গ্রামবাসীদের মনে ভয়ের সঞ্চার করেছিল। কিন্তু এখানে এমন কিছু নির্বোধ আছে যারা এই হত্যাকাণ্ডকে নিজেদের অন্ধবিশ্বাসকে হাতিয়ার করে নরবলির মতো ভ্রান্তি ছড়াচ্ছিল। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছলো তখন তারা ওই বয়স্ক মহিলা আর কাজরির হত্যার মধ্যে মিল দেখতে পেল। হত্যাকারী দুজন মহিলারই পা কেটে নিয়েছিল। পুলিশ কি এখানে এমন কোনো সূত্র পাবে যা তাদের অপরাধী পর্যন্ত নিয়ে যাবে? বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। স্যার, আমার মা তো কুলদেবীকে শুধু বলি চড়াতে চেয়েছিল, আমি ওনাকে এখানে নিয়ে এসেছিলাম। ওনাকে এখানে রেখে আমি বলির পশুটা আনতে গেছিলাম, আর ফিরে এসে দেখলাম। তুমি কাউকে সন্দেহ করছো? আমার তো কিছুই মাথায় ঢুকছে না স্যার। আমার মাকে কেন কেউ মারতে যাবে? এই শোনো, তুমি চারিপাশটা তল্লাশি করো, কোনো না কোনো প্রমাণ আমাদের হাতে এসেই যাবে। দেখেছো এই গাড়ির চাকার দাগটা? হ্যাঁ স্যার। মনে হচ্ছে হামলাকারীরা জঙ্গলের দিক থেকে এসেছে। এই বাইকের টায়ারের চিহ্নটা কি তোমার? না স্যার, আমি তো এই কাঁচা রাস্তা দিয়ে এসেছিলাম। এই ছবিটা তুলে নাও তো। স্যার, ওই বয়স্ক মহিলার পোস্টমর্টমের রিপোর্ট চলে এসেছে। স্যার, মৃত্যুর কারণ হচ্ছে এক্সেসিভ ব্লিডিং, বেশি রক্তক্ষরণের জন্য মৃত্যু। কাজরের মৃত্যুটাও ঠিক এইভাবেই হয়েছিল, দুজন ভিক্টিমেরই পা কাটা হয়েছিল। স্যার, আপনি বলতে চাইছেন দুজনের হত্যাকারী একজনই? হতে পারে, কিন্তু স্যার, হত্যাকারী মহিলাদের পা কেটে করবেই বা কি? সেটাই তো খোঁজ করতে হবে। আঙুল কাটা ডাকাতের পর এমন কোন সন্ত্রাসবাদী জন্মালো যে মহিলাদের আঙুলের দিকে নয়, মহিলাদের পায়ের দিকে নজর দিচ্ছে? স্যার, গিরনা গ্রামে এক মহিলার পা কেটে নেওয়ার রিপোর্ট এসেছে। স্যার, আমার মনে হচ্ছে এটা অনেক বড় একটা র্যাকেট। যদি আমরা এদের তাড়াতাড়ি না ধরতে পারি, অনেকেই এর শিকার হবে। ঠিক আছে, চলো ওখানে গিয়ে দেখে আসি। আচ্ছা শোনো,
এখন এদের ছেড়ে দাও, ওদেরকে বলো যেন গ্রামের বাইরে না যায়, আর প্রতিদিন থানায় এসে হাজিরা দেয়। সাহেব, কালকে কেউ পাথর ছুঁড়ে মেরেছিল। কে এসেছে? কে? কে সে? জানি না সাহেব, আমার বউ বলল ও কাউকে দেখতে পায়নি। তোমার স্ত্রীর সাথে যখন এই ঘটনা ঘটে তখন তার সাথে কেউ ছিল? আমার ছেলে ছিল সাহেব। বাবা, তুমি কি আমাকে বলতে পারবে তোমার মায়ের সাথে কি ঘটনা ঘটেছে? বাবু, তুই একটু ছাগলগুলো দেখ, আমি একটু ওদিক থেকে কাঠগুলো নিয়ে আসি, বুঝলি? ঠিক আছে মা। ঠিক আছে। মা, কোন দিকে বলো তো? স্যার ওই জায়গায়। দেখতে পাচ্ছ? আমার মনে হচ্ছে এটা বাইকের টায়ারের ছাপ। এটার ফটোগ্রাফস নাও। মাদা গ্রামের বয়স্ক ভদ্রমহিলার মৃত্যুর সময় যে টায়ারের ছাপ দেখেছি, গিরনা গ্রামের মার্ডারের ক্ষেত্রে ওই টায়ারের ছাপটা সম্পূর্ণ আলাদা। স্যার, মাদা গ্রামের টায়ারের ছাপটা পুরনো, যেখানে গিরনা গ্রামের টায়ারের ছাপটা নতুন। তার মানে এটা হতে পারে যে মার্ডারাররা ওই বয়স্ক ভদ্রমহিলাকে হত্যার পর তাদের গাড়ির চাকাটা চেঞ্জ করে আর তারপর পরবর্তী খুনটা করে। এসো। এই ভাই, তোমার কাছে দুটো ছেলে এসেছিল বাইকের টায়ার টিউব চেঞ্জ করতে? হ্যাঁ স্যার, পরশুদিন দুটো ছেলে একটা পাঞ্চার মোটরসাইকেল নিয়ে এসেছিল। টায়ারের অবস্থা খুব খারাপ ছিল স্যার, যেন জোর জবরদস্তি 5-6 কিলোমিটার বাইকটাকে চালিয়ে নিয়ে আসা কোন হয়েছে। দিক থেকে এসেছিল? স্যার, অতটা তো খেয়াল করিনি, কিন্তু চাকার মধ্যে কাটা ফুটেছিল। হতে পারে ওরা বিহারের থেকে এসেছিল স্যার। আমাদের স্কেচ আর্টিস্টকে তুমি চেহারাটা বলতে পারবে? হ্যাঁ স্যার, ওদের মুখগুলো আমার ভালো মতো মনে আছে। তাড়াতাড়ি খাবার বেঁধে দে, আজ আবার দেরি হয়ে গেছে। আরে রান্না তো কখন করে রেখে দিয়েছি। আর শোনো, হ্যাঁ। আজকে কাজ থেকে একটু তাড়াতাড়ি ফিরবে কিন্তু। ঠিক আছে সোনামণি। আচ্ছা, মাকে দেখছি না এখনো? রাতে ওষুধ খেয়ে শুয়েছিল তো, হয়তো ওষুধের জন্যই এখনো ঘুমোচ্ছে। কিন্তু এখন তো অনেক বেলা হয়েছে, ঘুম থেকে তুলে চা বিস্কুট দে। আমি গিয়ে দেখছি। মা, ও মা, মা, মা! মা, সরে যাও, সরো সরো। সরে যাও। এসব কি করে হলো? আমার মা দরজা খুলেই শোয়ার অভ্যেস ছিল, ঘর বন্ধ রাখলে দম বন্ধ হয়ে যেত না, কিন্তু কি করে জানবো যে? বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। স্যার, চলুন বাইরে, চলুন বাইরে চলুন। চলুন, চলুন বাইরে চলুন। চলো। এ হচ্ছে খুব ভয়ঙ্কর অপরাধী। দেখো। দেখুন, যদি একে আপনারা কোথাও দেখে থাকেন আমাদের বলুন। না, আমরা তো আগে দেখিনি। তোমরা কি এই ছেলেটিকে কেউ দেখেছো? এই ছেলেটি অনেক মহিলাকে খুন করেছে, ভালো করে দেখো। এই, তোমরা কেউ আপনারাও ভালো দেখেছো? করে দেখুন। না দেখিনি। না, দেখিনি। দেখিনি।
এদিকে আসো, তুমি কি একে দেখেছো? হ্যাঁ সাহেব, ওর কাছে একটা মোটর সাইকেল ছিল সাহেব। আমি পাকা রাস্তা দিয়ে গ্রামের দিকে যাচ্ছিলাম, দুজন খুব তাড়াহুড়ো করে মোটর সাইকেলের উপর বসে আর সুলতানপুরের দিকে চলে গেল। সুলতানপুর? চলো, সুলতানপুরে যাওয়া সমস্ত গাড়িগুলোকে চেক করার ব্যবস্থা করো, চারিদিকে তল্লাশি শুরু করো, পালিয়ে যেতে না পারে। চলো। আরে অনেক দিন ধরে বলছিলে না আমি ডাল বাটি খাওয়াই না, আজকে আমি তোমাকে ডাল বাটি খাওয়াবো, বসো। আরে ছোটু, এসে অর্ডারটা নিয়ে যা ভাই। শোনো, হ্যাঁ বলো। আমি একটু যাব। ওইদিকে আছে। ওইদিকে? হ্যাঁ ওইদিকেই তো। শোনো না, হ্যাঁ বলো। ওই দিকটা তো খুব ফাঁকা মনে হচ্ছে, তুমিও সাথে চলো না। হ্যাঁ আমি তোমার সাথে 7 জনম থাকবো, এটার দিব্যি করেছি। তার মানে তো এই নয় তুমি যেখানে যাবে তোমার সাথে সাথে যেতে হবে। যাও যাও, তাড়াতাড়ি যাও, কাজটা সেরে এসো, সেরে এসো। আরে ছোটু, ঘুমিয়ে পড়েছিস নাকি রে? তাড়াতাড়ি আয়। কালিন্দী, স্যার কোনো খবর আছে? না স্যার, কিন্তু নাকাবন্দি করা আছে। আর স্যার রাতে হাইওয়ে ধাবাতে যে মহিলার পা কাটা গেছিল তার পোস্টমর্টমের রিপোর্ট এসে গেছে। সেম রিজন, এক্সেসিভ ব্লিডিং। হ্যালো, কি? পিছনে সরে যান, সরে যান। সবাই পিছিয়ে যান। শেষ হয়ে গেছে। সাহেব আমি ফোন করেছিলাম আপনাদের। যেই কাজটা করেছে না, সে মানুষ নয়, একেবারে পশু, বদমাইশ, দস্যু। এক কাজ করো স্যার। সমস্ত পাগুলোকে ল্যাব টেস্টে পাঠিয়ে দাও। স্যার কাটা পাগুলোর ডিএনএ টেস্ট হয়ে গেছে। কাজুরি, ধনিয়া, ওই বৃদ্ধ মহিলার বাকি যারা ছিল তাদের সবার ডিএনএ টেস্ট মিলে গেছে। আর ওই কাটা পাগুলো ওদেরই ছিল স্যার। এনি আদার ইনফরমেশন? স্যার একটা কথা বেরিয়ে এসেছে, যে সমস্ত ভিকটিমের পা কাটা গেছিল তাদের প্রত্যেকের পায়ে চাঁদির বালা ছিল, আর বৃদ্ধ মহিলার পায়ে তো 8 কিলো ওজনের বালা ছিল। তার মানে হলো ওই হত্যাকারীরা ওই মহিলাদের পা এই কারণেই কেটেছিল যে ওনারা চাঁদির গহনা পরেছিলেন। যোগেন্দ্র, কাম উইথ মি। এই হচ্ছে ভেলুয়ারা, রাইট? মওদা, ওর্দি, গিরনা, জজদা আর সুলতানপুর, এই এলাকাগুলোর মধ্যেই ঘটনাগুলো ঘটছে। বুঝতে পেরেছ? আমরা পুরো জায়গাটাকে নজরবন্দি করে রেখেছি, তবুও ওদেরকে আমরা এখনো পর্যন্ত ধরতে পারিনি। ওরা এখানেই থেকে অপারেট করে যাচ্ছে। যোগেন্দ্র, ও চাঁদির ব্যবসা করে। বুঝে গেছি স্যার। এই সমস্ত জায়গায় যে কটা গয়নার দোকান আছে সব জায়গায় তল্লাশি নিচ্ছি স্যার। মহিলাদের পা কেটে নিয়ে তাদের প্রাণে মেরে ফেলার একের পর এক ঘটে যাওয়া ঘটনা পুলিশের তদন্তের সব সমীকরণ বদলে দিল। কাজরির হত্যার পর বেআইনিভাবে লিঙ্গ পরীক্ষা আর ভ্রূণ হত্যার সঙ্গে যুক্ত ভয়ঙ্কর অপরাধের মামলা সামনে তো এলো, কিন্তু এই সব হত্যাকাণ্ডের পিছনে আসল কারণ যা সামনে এলো তা সবার ঘুম কেড়ে নিয়েছিল। মহিলাদের পায়ের রূপোর মল চুরি করে নিয়ে যাওয়ার এই গ্যাং মহিলাদের পায়ে কেটে নিয়ে যাচ্ছিল। মহিলাদের পায়ের এই রূপোর মল রাজস্থানের পরম্পরা অনুযায়ী সধবাদের এই চিহ্ন মানুষের হাড় মাংসের চেয়েও বেশি দামি হয়ে উঠল। কাজরি, বৃদ্ধা মহিলা আর ধানিয়ার মতো না জানি কত নিরীহ মহিলা রূপোর মল পরার মাসুল নিজের প্রাণ দিয়ে মিটিয়েছেন। লাগাতার এই নির্মম হত্যা বন্ধ করা পুলিশের হাতের বাইরে চলে যাচ্ছিল, কিন্তু তবুও
তারা এই দলটাকে ধরতে কোনো চেষ্টা বাকি রাখেনি, কিন্তু তাদের এই চেষ্টা কি এই দলের পর্দা ফাঁস করতে পারবে? ছোটু, হ্যাঁ, কাজ শুরু কর। ওই পুরো এরিয়া খোঁজ করে দেখো। বুঝতে পেরেছো কিছু? আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। স্যার, স্যার, আমরা ছোট বড় সব দোকানে খোঁজ নিয়েছি, কিন্তু ওই রকম চাঁদির কোনো সন্ধান পাইনি। এই গ্রামে নিশ্চয়ই এমন কোনো কারিগর আছে যে তার বাড়িতে বসেই হয়তো কাজ করে। তুমি একটু ভালো করে খোঁজ করো, মানুষজনকে জিজ্ঞাসা করো। ঠিক আছে স্যার। মাল তৈরি হয়ে গেছে? হ্যাঁ দাদা। দে। একেই বলে আসল জিনিস। রংটাও কিরম চকচক করছে। এই কে গো? কে ঢিল ছুঁড়লে? তুমি কি পাগল নাকি? ঢিল ছুঁড়ছো কেন? স্যার, স্যার, আপনার সন্দেহ ঠিক বেরিয়েছে। বিটি গ্রামে মনোহর নামে একটা লোক আছে, যে আগে আর্টিফিশিয়াল জুয়েলারি বানাতো, কিন্তু এখন সে নাকি চাঁদির বিজনেস করে স্যার। আরে তুই শুধু রুটি বানিয়ে যাবি, খেতে দিবি কখন? আরে তোর জন্যই রুটি বানাচ্ছি, আয় বস। আরে আমার মনের পড়ি, কি খবর পেলে আজকে তুমি? পাশের গ্রামের একটা বাড়িতে চিহ্ন করে এসছি, যা চাঁদি লুটে নিয়ে আয়। বাড়ি পুরো ফাঁকা থাকে, দিনের বেলায় মেয়েটি পুকুরে জল আনতে যায়। দাদা, আপনি যখন এতটাই চাঁদি নিচ্ছেন, আমি না হয় আমার মজুরিটা ছেড়েই দিলাম। বলো, এবার খুশি তো? এখন শুধু চাঁদির যেটুকু দাম, ওজন করে ঠিক সেইটুকুই দিয়ে দিন। কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না, চাঁদি তো কালো হয়ে যায়, কিন্তু এটা তো চকচক করছে। তুমি মানুষটা ভালো, আমি বা বেইমানি করবো কেন? তোমার মনের সন্তুষ্টির জন্য ভিতরে গিয়েই দেখো না। আসো দাদা, চাঁদি শুধু চাঁদিই হয়, নতুন পুরনো বলে কিছু হয় না। আচ্ছা, আরে পুরনো কালো চাঁদিও গলালে আবার নতুন হয়ে যায়। কি দাদা, এবার বিশ্বাস হলো তো? বিশ্বাস তো আমার তখন হবে যখন তুমি বলবে যে এই চাঁদিগুলো তুমি কোথা থেকে পাও। চল চল চল, বল, বল শালা, বল। বলছি আর মারবেন না সাহেব, বলছি আমি সব বলছি, আমি সব বলছি বলছি সাহেব, দুজন ভবঘুরে আছে, জানি না কোথা থেকে চাঁদের ভারী ভারী পালা নিয়ে আসে সাহেব। সত্যি বলছি সাহেব, এর বাইরে আমি কিচ্ছু জানি না সাহেব। আমি তো শুধু ওদের থেকে সস্তায় ওগুলো কিনে ফেলি সাহেব। কোথায় থাকে ওরা? ভবঘুরে ওরা সাহেব, কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু হ্যাঁ, যখনই ওদের হাতে কোনো মাল আসে সাহেব, আমাকে পিসিও থেকে ফোন করে ডেকে নেয় সাহেব। যোগেন্দ্র, আশেপাশে যত ভবঘুরে আছে তাদেরকে খোঁজ খবর করো। এ সত্যি না মিথ্যে বলছে দেখো। স্যার,
ভেতরে গিয়ে চেক করো। যাও, তুমিও যাও। কাউকে পেলে? স্যার ভিতরে কেউ নেই, সব জিনিসপত্র বেঁধে নিয়ে চলে গেছে। স্যার বিডি গ্রামে ভবঘুরিতে একটা ঠিক আছে, কিন্তু এখানে কেউ নেই, সবাই পালিয়ে গেছে। ঠিক আছে স্যার। যোগেন্দ্র, স্যার। এদিকে এসো। এটা দেখছো না, হ্যাঁ ট্রেডমার্ক। স্যার, কিন্তু স্যার আপনি কি বলতে চাইছেন? ওই মনোহর যে ভবঘুরের কথা বলছিল, তার মুখের স্কেচ কি তৈরি করা হয়েছে? হ্যাঁ স্যার, আমি নিয়ে আসছি স্যার। তাড়াতাড়ি করো। পালাতে না পারে। এই, দাঁড়া, দাঁড়া বলছি। দাঁড়া, বল আর কে কে আছে? তাড়াতাড়ি বল, না হলে মেরে ফেলবো তোদের। ওদের নিচে নামাও। নাম। নাম। স্যার স্যার ক্ষমা করে দিন, স্যার ক্ষমা করে দিন, স্যার ক্ষমা করে দিন আমাদের। খেটে খাওয়া মানুষ আমরা স্যার, গরিব বলে পেটের জ্বালা এসব করেছি আমরা স্যার। কতজনকে মেরেছিস? হ্যাঁ, বল, কতজনকে মেরেছিস সেটাও বলে গেছিস নাকি? না সাহেব, আমরা শুধু চাঁদির বালাগুলোর জন্য এসব করতাম সাহেব। চাঁদির জন্য মানুষের জীবন নিয়ে নিস, জানোয়ার কোথাকার। কাকে বিক্রি করি সেই চাঁদে? আমরা তো শুধু রূপগুলো নিয়ে ওই মহিলাদের হাতে তুলে দিতাম স্যার, ক্ষমা করে দিয়েছেন। কি নাম, কি নাম ওদের বল? স্যার আর বিচড়ি। কোথায় থাকে এরা? কি যে হয়ে গেল আরে আমার বোঝাই যাচ্ছে না। গয়নাটা ওরা লুট করে। তোরা এখানে কি করছিস? যা, 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 যে যা নিজের কাজ কর, কি কাজ করছিস? ভয়ই করছে। খাবার সময় হলে চলে আসবি আবার। নে, নে, নে। যা, 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 কাজে লাগ, কাজে লাগ। শেষ হয়ে গেছে। যা বলছি। পুলিশ। এই পিছনে যাও। এই চলো, সব লাইনে দাঁড়াও। পিছনে যাও, লাইনে সবাই লাইন দাঁড়াও। দিয়ে দাঁড়াও। দেখো, আমরা শুধু হীরা মিশ্রি এদেরকেই ধরতে এসেছি। হ্যাঁ। তোমরা ওদের আমাদের জিম্মায় দিয়ে দাও, আমরা তোমাদের ছেড়ে দেবো। এই দেখো, কি? এদের দেখেছো কেউ তোমরা? কেউ দেখিনি। দেখো, হ্যাঁ, সবাই এই সাইডে সাইডে যাও। দাঁড়াও। এরা মুখ ঢেকে আছে কেন? খুলে দাও। ও, তাহলে তুই? গায়ে হাত দিবি না একদম। এই সব কটাকে ধরো, নিয়ে চলো। আরে হাত। দেখছিস, যেভাবে ওদের মারছে না সেইভাবে মেরে তোর চামড়া খুলে নেবো। সত্যি কথা বল, বল। সাহেব বলছি সাহেব, আমি কিছু করিনি সাহেব। আমি তো লোহা লক্কর দিয়ে বাসন বানাই সাহেব। আমার সে বাসন আর কে কিনবে? আগেও অন্য ব্যাপার ছিল সাহেব, কিন্তু এখন আমাদের কাছ থেকে কে কিনবে সাহেব? এই জন্য পেট চালাতে চাঁদি লুট করে বিক্রি করা শুরু করে দে। আর এই নিষ্পাপ মহিলাদের মেরে ফেললি? না না সাহেব, আমরা কাউকে মারিনি সাহেব, কাউকে মারিনি। আমি তো গ্রামে গ্রামে গিয়ে সেই বাড়িগুলো খুঁজতাম যেখানে পুরুষরা কম আর মহিলারা একা থাকে, আর সেই বাড়ির সামনে লাল রঙের চিহ্ন করে আসতাম। কে? আমার লোকেরা চাঁদি লুট করে নিয়ে আসতো সাহেব, আমি কিছু করিনি। তোমার ওই চিহ্ন করে আসার ফলে তোমাকেও আমরা চিহ্নিত করতে পেরেছি।
এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে যাওয়া যাযাবরের দলে মৃত্যুর এমন কিছু সওদাগর ছিল যারা স্থানীয় কিছু মানুষকে জীবনের অন্তিম পলায়নের দিকে ঠেলে দিল, যেখান থেকে তারা কখনো ফিরে আসতে পারবে না। সব অপরাধীরই তাদের অপরাধ অনুযায়ী শাস্তি হলো, যা কিছু বিগড়ে যাওয়া মানুষকে ঠিক সময়ে শুধরে যাওয়ার শিক্ষা দেয়, আর সাধারণ মানুষকেও, যে তারা যেন এই অপরাধীদের শিকার হওয়ার আগে সতর্ক হয়ে যায়। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো কেস নিয়ে। ততক্ষণ নিজের আর নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।